দেশের বেশিরভাগ পাম্পে মিলছে না কোনো জ্বালানি তেল। ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট বলছেন ফিলিং স্টেশন মালিকেরা। বিকেল থেকে পরিস্থিতি উন্নতির আশা। গাবতলে গেলাম পেলাম না, ট্রাস্টে গেলাম পেলাম না, 7 রাস্তা গেলাম পেলাম না, এখানে এসে বসে রয়েছে। তেলের দাম নাকি বাড়তে পারে, এর জন্য তারা লোকাল তেলটাকে মজুত করে একটা সিন্ডিকেটের তৈরি করছে। গাড়ি অলরেডি ডিপোতে গেছে, লোড নিচ্ছে, চলে আসতেছে গাড়ি, হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসবে। আসলে আজকে আমরা আবার দিতে পারবো। ব্যাংকিং অ্যাপে সাড়া নেই তৃণমূলে। ডিজিটাল ইকোনমি গড়তে প্রান্তিক গ্রাহকদের আস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পর্যটন কেন্দ্রে ছুটি কাটাচ্ছেন অনেকে। পাহাড় আর সাগর পাড়ে পরিবার নিয়ে ভ্রমণ পিপাসুরা। রাইড চড়বো আর এখানে এনজয় করবো। সাদা পাথর আমার কাছে খুব ভালো লেগেছে। এবার ঈদটা অন্যরকম ছিল। ঢাকার কোলাহলের থেকে এটা অনেক শান্ত পরিবেশ। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে সরবরাহ ঘাটতির কারণে সারা দেশের বেশিরভাগ পাম্পে তেল দেয়া বন্ধ রয়েছে। গাড়ি চালকরা জ্বালানির আশায় ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে, জানিয়েছেন তাদের ভোগান্তির কথাও। পাম্প মালিকরা বলছেন যে ঈদের ছুটিতে দুদিন ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। বিকেল নাগাদ পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা। হয়তো সিকিউরিটি গার্ড বা যে কোনো তার সাথে কথা বললে যে 2টার পরে আপনার তেল দেওয়া হবে। ঈদের দিন আসি দেখি যে পাম্প বন্ধ। দিলে 4.5 হলো হাফ গাড়ি হয়, সে জায়গায় দিচ্ছে 2000 3000, 2-3 হাজার লিটার নিয়ে তো আসতে পারবে না গাড়ি। সুতরাং ওই তেলগুলো তো আনাও তো লস, কারণ এই গাড়িতে গাড়ি ভাড়া ওটা পোষাবে না। এর ফলে হচ্ছে কি ওই ল্যান্ডমেন্ট গুলান বাজারে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, বিক্রি হয়ে গেলে হবে কি তেল ঠিকই পাওয়া যাবে, উচ্চ মূল্যে গ্রাহকদের কিনতে হবে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিবলি নোমান। নোমান, ঈদের সময় আসলে কম বেশি সবাই একটু ঘুরতে বের হয়, সেক্ষেত্রে যদি তেল না পাওয়া যায় বেশ ভোগান্তি নিশ্চয়ই পোহাতে হচ্ছে। রাজধানীতে তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না। এখানকার ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা? স্মৃতি, এখানে যে পরিস্থিতি সেটি হচ্ছে যে বেশিরভাগ আসলে ফিলিং স্টেশন সেখানে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু যেগুলোতে পাওয়া যাচ্ছে সেগুলোর অবস্থাটা একটু আমরা দেখাতে চাই। যে এখানে যে ফিলিং স্টেশনটিতে আমরা রয়েছি সেই ফিলিং স্টেশনে এখানে রীতিমতো হট্টগোল চলছে। এখানে যেহেতু সবগুলো স্টেশনে বেশিরভাগ স্টেশনে আসলে ফিলিং স্টেশনে তেল পাওয়া যাচ্ছে না, ফলে যে 2-1টিতে পাওয়া যাচ্ছে সেখানে তেল নেওয়ার জন্য একদম দীর্ঘ সারি এবং কেউ কাউকে আসলে ছাড় দিতে চাইছে না। বিশেষ করে মোটরসাইকেলগুলো আপনি দেখতেই পাচ্ছেন যে একদম একটি ফিলিং স্টেশনে হয়তো 4টা-5টা করে মোটরসাইকেলের সারি দিয়ে তারা তেল নেওয়ার চেষ্টা করছেন এবং এখানেও হই হট্টগোল চলছে। পাশাপাশি পরিস্থিতি এমন দাঁড়িয়ে যাচ্ছে কখনো কখনো যে এখানে পুলিশ কিন্তু আসলে প্রহরায় আসছে তারা, এবং তারা চেষ্টা করছে যে এই পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা যায় বা শান্তিপূর্ণ পরিস্থিতিতে আসলে তেল যাতে দেওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো যে যেহেতু সবগুলো পাম্পে আসলে তেল দেওয়া হচ্ছে না, ফলে নির্দিষ্ট কিছু কিছু পাম্পে চাপ পড়ছে এবং সেখানে আসলে এই বিশৃঙ্খলা এবং শোরগোল হয়ে হট্টগোল কিন্তু চলছেই। তো এই পরিস্থিতির মধ্যে আসলে এখানে ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে। স্মৃতি। নোমান, অনেক ধন্যবাদ আপনাকে। ব্যাংক ভিত্তিক অ্যাপগুলোর কারণে লেনদেন আরও সহজ আর বেগবান হলেও এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত প্রান্তিক মানুষেরা। যাবতীয় সব কাজ অনলাইনে অ্যাপের মাধ্যমে করা গেলেও গবেষণা বলছে যে এখনও পর্যন্ত ব্যাংকগুলোর শাখায় সশরীরে গিয়ে সেবা গ্রহণে আস্থা পাচ্ছেন 3/4 গ্রাহক। গবেষকদের মতে ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের অন্তর্ভুক্তি এবং তাদের আস্থা অর্জনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রায় 1 দশক ধরে একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক শাহানুর আক্তার জলি। বছর 3 হলো প্রতিষ্ঠানটির অ্যাপ ব্যবহার করেন তিনি। জানান সেই অ্যাপের মাধ্যমেই টাকা লেনদেন, বিল দেয়া,
ট্যাক্স সার্টিফিকেট নামানো থেকে শুরু করে আমানত যাচাইয়ের যাবতীয় কাজ করছেন তিনি। তাই ব্যাংকের কোনো শাখায় আর সশরীরে যেতে হচ্ছে না তাকে। ব্রাঞ্চে যাওয়াই বন্ধ করে দিয়েছি, প্রয়োজনই হয় না আসলে। সেটা আমি যে কোনো ট্রানজ্যাকশন করি, যে কাউকেই করি, ব্যাংক হোক বা বিকাশ হোক, নগদ হোক, যেভাবেই হোক আমার খুব ইজিলি করা যাচ্ছে। ধীরে ধীরে ডিজিটাল ব্যাংকিংয়ে এগোচ্ছে দেশ, বাড়ছে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। এর ফলে একদিকে যেমন ব্যাংকের লেনদেন বেড়েছে কয়েক গুণ, অন্যদিকে ব্যাংকগুলোতেও নগদ লেনদেন বা টাকা ছাপানোর ঝক্কি কিছুটা কমেছে। তবে রয়েছে মুদ্রার উল্টো পিঠের চিত্রও। বিআইবিএমের গবেষণা বলছে 2025 সালে এসেও কেবল 24% গ্রাহক কোনো না কোনো ডিজিটাল সার্ভিস নিয়ে থাকেন। অর্থাৎ এখনও অনেক গ্রাহক রয়েছেন যারা সশরীরে কোনো না কোনো ব্যাংকের শাখায় গিয়ে সেবা নিতে পছন্দ করেন। কেননা প্রান্তিক পর্যায়ে অনেক মানুষের কাছে এখনও স্মার্টফোন নেই, যাদের কাছে আছে প্রযুক্তি নিয়ে তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই বিপুল সংখ্যক মানুষকে দক্ষ করে তোলা এবং তাদের আস্থা অর্জনই ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রধান চ্যালেঞ্জ। পাশাপাশি অ্যাপ দিয়ে খোলা অ্যাকাউন্টের মাসিক লেনদেনের সীমা খুবই কম। বিদেশ থেকে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠানোর ক্ষেত্রেও অতিরিক্ত নথি, চুক্তিপত্র বা ইনভয়েসের ভোগান্তি তো রয়েছেই। অ্যাপসের যে ব্যবহার 1,10,00,000 লোক এটা ইউজ করে, সেখানে টোটাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে প্রায় 17 কোটি। তো সেই হিসাবে তো খুবই কম। মেইন অবস্টেকলগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে আপনার রুরাল আরবার যে রিভিডেন্ট আছে না, গ্রামের মানুষের এটা ইউজ করতে চায় না, শিক্ষার একটা বিষয় আছে। সংকট সমাধানে ডিজিটাল লেনদেনে সুবিধা বাড়ানোর কথা বলছেন ব্যাংক সংশ্লিষ্টরা। পাশাপাশি ক্যাশলেস ইকোনমি আরও বেগবান করতে অ্যাপ ভিত্তিক হাব মোজালুব বাজারে আনার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। কমফোর্টের ব্যাপারটা আছে, একটা হচ্ছে টু ফিল সিকিউর যে না আসলে ট্রানজ্যাকশন এটা হচ্ছে, আর একটা হচ্ছে ডিজিটাল ফোন পেনিট্রেশন। সে এগুলি সময় নেবে, এগুলো ওভারনাইট হবে না। সরকারকেও যে তার যে ডিজিটাল বা ক্যাশলেস যে ইকোনমি করার যে ইচ্ছা, সেখানে যেতে হবে। আমাদের কিন্তু ক্যাশলেসের যে কান্ট্রি ওয়াইড ক্যাম্পেইন করছি, সেটা কিন্তু এক ক্যাশলেসের পাশাপাশি যাতে ডিজিটাল ইকোসিস্টেম ব্যবহার করে যে মানুষ তাদের ওই লেনদেনগুলি সম্পন্ন করে, সেই ব্যাপারেও কিন্তু আমরা একই সাথে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। যদিও গবেষকদের মতে এই পদক্ষেপ যথেষ্ট না, তবে যেহেতু অ্যাপ ব্যবহারকারীর বেশিরভাগই তরুণ, তাই যত নতুন প্রজন্ম থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে, তত নিজে থেকেই ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার বাড়তে থাকবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। রংপুরের এটিএম বুথগুলোতে টাকার তীব্র সংকট বিরাজ করছে, এতে চরম ভোগান্তির মুখে গ্রাহকেরা। গেল 2 দিন থেকেই বুথগুলোতে পাওয়া যাচ্ছে না টাকা। অনেকের ব্যবসা সংক্রান্ত জরুরি কাজে টাকা প্রয়োজন হলে তারা বিপাকে পড়েছেন। এই বুথ থেকে ও বুথ ঘুরে বেড়াচ্ছেন, টাকা পাচ্ছে না তারা পরিমাণ মতো। 2-1টি ব্যাংকের বুথে টাকা পাওয়া গেলেও তা পরিমাণে খুবই কম। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বুথে টাকা পাওয়াই যাচ্ছে না। সোনালী ব্যাংকের বিভাগীয় শাখার সামনে এটিএম বুথে সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে সেখানে। ব্যাংকের নিজস্ব সিকিউরিটি গার্ডের পাশাপাশি পুলিশও টহল দিচ্ছে বুথ এলাকাগুলোতে। রংপুর মহানগর এলাকাতে 20টি ব্যাংকের অন্তত 1.5 শতাধিক এটিএম বুথ সেন্টার রয়েছে। টাকা বোধে নেই, মাত্র 40,000 টাকা নিলাম, তা 10,000 টাকা পাইছি। টাকা এমার্জেন্সি দরকার, টাকা নেই, এখন সামনে যেতে হবে। সব বুথই ঘুরলাম, কোথাও টাকা নেই। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। লম্বা ছুটিতে সারা দেশে ঈদ আনন্দে মেতেছে মানুষ, ঘুরে বেড়াচ্ছেন নানা পর্যটন স্থান আর বিনোদন কেন্দ্রগুলোতে। পর্যটন নগরী কক্সবাজারের সাগরের নীল জলরাশির হাতছানিতে পরিবার পরিজন নিয়ে ছুটছেন অনেকেই, মেতেছেন সমুদ্র স্নানে। এদিকে সবুজ প্রকৃতির সাথে পাহাড়ের সান্নিধ্য পেতে অনেকেই যাচ্ছেন 3 পার্বত্য জেলায়। বিশেষ করে রাঙামাটিতে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি। খাগড়াছড়ি এবং বান্দরবানের পর্যটন স্পটগুলোতেও ভ্রমণ পিপাসুদের সমাগম রয়েছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। দর্শক, এবার আমরা একটু পাহাড়ে পর্যটনের চিত্র দেখে নিতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে। বান্দরবানের মেঘলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাটিং মার্মা। বাটিং, সকালে থেকে তো আসলে বিকেলের দিকেই আসলে পর্যটকদের সমাগম সবচেয়ে বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন এখানে? হ্যাঁ স্মৃতি, ঈদ মোবারক আপনাকে এবং আপনার মারফতে দেশবাসীকে ঈদ মোবারক, ঈদ উল ফিতরের। তো আসলে এই যে লম্বা ছুটি পর্যটন স্পটগুলিতে উপচে পড়া ভিড়ই বলা যায়, কারণ আপনার এই ঈদের 5 দিন ছুটি। এই ছুটির কারণে দেশের প্রত্যন্ত
বিভিন্ন এলাকা থেকে আপনার সেই খুলনা থেকে শুরু করে খুলনা, নরসিংদী, ঢাকা, সিলেট থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু পর্যটকরা ভিড় জমেছে বান্দরবনে। সবচেয়ে হচ্ছে আপনার এই যে ঈদের দিন বৃষ্টি পড়াতে অনেক পর্যটকই ট্রেকিংয়ের জন্য চলে গেছে সেই তমাতঙ্গি, নাফাকুম, দেবতাকুম হয়ে সাকাহাফং এই সমস্ত স্পটগুলিতে ট্রেকাররা কিন্তু বেশি ঘুরতে গেছে। আর যারা পরিবার পরিজন এবং যে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসছে তারা কিন্তু এই বান্দরবনের মেঘলা এবং নীলাচলে তারা ঘুরছে। এবং মেঘলা হচ্ছে এমন একটি স্পট যেখানে আপনার একসাথে বিভিন্ন রাইডস আছে, যেমন আপনার তারা চড়তে পারে কেবল কার, তারা চড়তে পারে নৌকাতে এবং তারা চড়তে পারে যে ঝুলন্ত ব্রিজ সহ বিভিন্ন রাইডে তারা কিন্তু চড়ছে এবং ঘুরছে। আজকে তৃতীয় দিন হলো, আগামীকালও হয়তো পর্যটকের ভিড় থাকবে এবং বান্দরবনে হোটেল মোটেলগুলিও পরিপূর্ণ এবং নিরাপত্তার জন্য পুলিশ এবং ট্রাফিক পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। স্মৃতি, ব্যাটিং অনেক ধন্যবাদ এবং আপনাকেও ঈদ মোবারক। মৌসুমী ফল হিসেবে কদর রয়েছে বিদেশি জাতের স্ট্রবেরির। চাহিদা ভালো থাকাতে জয়পুরহাটের চাষিরা স্ট্রবেরি চাষেই সবচেয়ে বেশি ঝুঁকছেন। ফলন আর দাম ভালো পাওয়াতে কৃষকরা অন্য ফসল থেকে কিছুটা সরে আসছেন। তবে স্থানীয়ভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় খুব দ্রুত পচনশীল এই ফলের বাজার নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। ভোরের আলো ফুটতেই সড়কের দুই পাশে সারি সারি স্ট্রবেরির বাগানে শুরু হয় কর্মযজ্ঞ। লাল স্ট্রবেরি উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন জয়পুরহাটের আক্কেলপুরের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ও বাজার দর দুটো নিয়েই মুখে হাসি ফুটেছে তাদের। অন্যান্য ফসলের তুলনায় স্ট্রবেরি চাষ লাভজনক হয়ে উঠেছে। বিঘা প্রতি 1.5 থেকে 2 লাখ টাকা খরচেই কৃষক আয় করছেন 3 থেকে 4 লাখ টাকা। অর্থাৎ স্বল্প সময়েই খরচের প্রায় দ্বিগুণ লাভ ঘরে তুলছেন কৃষক। বিঘা হারি প্রায় 1.5 লক্ষ টাকা খরচা হয়, আর ফসল হলে প্রতি সিজনে না হলে তো বিঘার উপর 3-4 লক্ষ টাকা বিক্রি হয়। অন্য ফসল থেকে এই ফসলটা লাভজনক বেশি এবং খরচও বেশি। খরচ যেমন তেমন লাভ। স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় জয়পুরহাটের স্ট্রবেরির চাহিদা এখন দেশ জুড়ে। অনেকে বাগান থেকেই তাজা স্ট্রবেরি কিনে নিচ্ছেন। পাইকারদের হাত থেকে এই স্ট্রবেরি পৌঁছে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। পাইকারিতে মান ভেদে কেজিতে বিক্রি হচ্ছে 3 থেকে 400 টাকা, আর খুচরায় মিলছে 5 থেকে 600 টাকাতেই। 1 বিঘা জমি আবাদ করছি, মোটামুটি ফল ভালো ওঠে। 300 টাকা 330 টাকা বিক্রি হচ্ছে। ফলের কোয়ালিটির উপর ফলের দাম আসছে আর কি। কিন্তু লাভ আছে। এর চারা বিক্রি হয় 3 থেকে 4 লাখ টাকা, ফল বিক্রি হয় 3 থেকে 4 লাখ টাকা করে, 8 লাখ টাকা বিঘার উপর। এই সাফল্যের মাঝেও কিছুটা দুশ্চিন্তা রয়েছে কৃষকদের মনে। স্থানীয় পর্যায়ে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় দ্রুত পচনশীল এই ফল নিয়ে তাদের পাইকারদের উপর নির্ভর করতে হচ্ছে। কৃষি বিভাগ বলছে লাভজনক এই ফল চাষে কৃষকের পাশে আছেন তারা। আমাদের আরডিআইডিবির একটা প্রকল্প ছিল, এখান থেকে আমাদের মিনি কোল্ড স্টোর আছে। এই কোল্ড স্টোরগুলোতে তারা যদি চায় আমাদের এগুলো 7 থেকে 10 দিন পর্যন্ত বা 15 দিন পর্যন্ত তারা এটা এখানে সংরক্ষণ করতে পারবে। জেলায় এবছর 12 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। হরমুজ প্রণালী ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আলটিমেটাম দিয়েছে ট্রাম্প। এরপরই সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মে মাসে সরবরাহের দাম 1.8% বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম $100 ছাড়িয়ে যায়। এর পাশাপাশি নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও প্রায় একই হারে বেড়ে ব্যারেল প্রতি $113.44 দাঁড়িয়েছে। গেল 27 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর আগে WTI এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি 67 এবং $72.48। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে কোনো হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি এবং তেল অবকাঠামোতে হামলা চালাবে ইরান, যার ক্ষতি হবে অপূরণীয়। এমন হুঁশিয়ারি দিয়েছেন খোদ দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ।
রোববার এক এক্স বার্তায় এমন মন্তব্য করেছেন তিনি। দাবি করেছেন এর সময় যে জ্বালানি স্থাপনায় ইরানের হামলার কারণে তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে। এর আগে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। যুদ্ধ শুরুর পর প্রায় 1 মাস যাবৎ হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জন্য বন্ধ রেখেছে ইরান, যেখানে তেহরানের মিত্রদের জন্য খোলা হয়েছে গুরুত্বপূর্ণ নৌপথটি। এদিকে জ্বালানি সংকট সমাধানে ইরানের সাথে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস। রোববার দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। ফোনালাপে চলমান যুদ্ধ এবং জ্বালানি অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উঠে আসে। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। ড্রিঙ্কও এখন রিয়াল ফ্রুট পাল্প ও নাটা জেলি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। নতুন ফিলিং। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। হরমুজ প্রণালী ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই বিশ্ববাজারে আরও বেড়েছে জ্বালানি তেলের দাম। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে আলটিমেটাম দিয়েছে ট্রাম্প। এরপরই সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মে মাসের সরবরাহের দাম 1.8% বেড়ে যায়। এতে প্রতি ব্যারেল তেলের দাম $100 ছাড়িয়ে যায়। এর পাশাপাশি নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও প্রায় একই হারে বেড়ে ব্যারেল প্রতি $113.44 দাঁড়িয়েছে। গেল 27 ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলা শুরুর আগে WTI এবং ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি 67 এবং $72.48। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে কোনো হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি এবং তেল অবকাঠামোতে হামলা চালাবে ইরান, যার ক্ষতি হবে অপূরণীয়। এমন হুঁশিয়ারি দিয়েছেন খোদ দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার এক এক্স বার্তায় এমন মন্তব্য করেছেন তিনি। দাবি করেছেন এর সময় যে জ্বালানি স্থাপনায় ইরানের হামলার কারণে তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে। এর আগে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। যুদ্ধ শুরুর পর প্রায় 1 মাস যাবৎ হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জন্য বন্ধ রেখেছে ইরান, যেখানে তেহরানের মিত্রদের জন্য খোলা হয়েছে গুরুত্বপূর্ণ নৌপথটি। এদিকে জ্বালানি সংকট সমাধানে ইরানের সাথে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস। রোববার দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। ফোনালাপে চলমান যুদ্ধ এবং জ্বালানি অবকাঠামোতে হামলা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উঠে আসে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।